হুম, জি স্যার, কিছু পড়ানো হইতেছিল। কেপিকেসির যে 6টা প্রশ্ন লিখে দিছিলাম, এটা কি 6টায় করানো হয়েছে? প্রশ্ন লিখছিলাম কয়টা? 6টার মধ্যে কয়টা করানো হয়েছিল? পরে 5-6 এগুলা কি পারো? আচ্ছা, 6 নাম্বার প্রশ্ন দেখো। 5 নাম্বারে বলছে যে 12.3 মোল X2 এবং 20 মোল Y2 নিয়ে বিক্রিয়ার সাম্যাবস্থায় 25% X2 বিয়োজিত হলে 3 নং বিক্রিয়ার জন্য কেপি ও কেসি নির্ণয় করো যখন তাপমাত্রা আয়তন এত চাপ এত। আয়তন চাপ নিয়ে সমস্যা নাই, প্রাথমিক মোল সংখ্যা এবার দেওয়া আছে। এক্স এর দেওয়া আছে হলো X2 12.3 মোল, Y2 হচ্ছে 20 মোল। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় 25% X2 বিয়োজিত হয়। X2 বিয়োজিত হয় 25%। তো এই ক্ষেত্রে X2 ছিল 12.3 আর বিয়োজিত হইলো 25%। তাহলে আগে আমরা পার্সেন্ট করে বের করে নিব X2 কতটুকু বিয়োজিত হয়। X2 বিয়োজিত হয় 12.3 এর 25%। X2 বিয়োজিত হয় 12.3 এর 25%। পরে সেই হিসাবে আমরা হিসাব করে দেখলাম 3.075। আমরা একটু এটা করি। প্রাথমিক মোল সংখ্যা দেওয়া থাকলে এবং বিয়োজনের মোল সংখ্যার পার্সেন্ট বলা থাকলে, যেটাই বলা থাকুক, যে কোনো একটা যদি বলা থাকে তাহলে আমরা ওইটা নির্ণয় করতে পারবো। যেমন ভিডিওতে দেখো তোমরা। পাঁচ নাম্বার, X2 যেহেতু বলছে 25% বিয়োজিত হয়, তাহলে X2 কতটুকু বিয়োজিত হয় পার্সেন্ট হিসাবে? X2 বিয়োজিত হয় এটা আমরা বের করি। একটা বের করতে পারলে বাকিগুলো আর দেওয়া থাকা লাগে না। X2 বিয়োজিত হয় 12.3 এর 25%, বলছে X2 এর 25%। যার যেটা বলবে আমরা সেটাই বের করবো। 12.3 ইন্টু 25/100 মোল, 3.075 মোল। এইটুকু বিয়োজিত হয়েছে X2। তাহলে একটা বের করছি। এখন প্রদত্ত বিক্রিয়া, তাহলে আর অন্যগুলা কতটুকু বিয়োজিত হয় সেটা বিক্রিয়া থেকে বের করব। আসসালামু আলাইকুম স্যার। এত পরে অঙ্ক একটা করে ফেলতেছি। স্যার, তুমি তো দেওয়া পরে আগে। এখন দেখো এই যে X2 3Y2 2XY3, এইটার X2 কতটুকু বিয়োজিত হয় এটা প্রাথমিক মোল দেওয়া আছে, যে প্রারম্ভিক মোল দেওয়া আছে। না থাকলে তো আমরা 1 1 1 3 এগুলা লিখি। দেওয়া থাকলে ওইটাই লিখতে হবে। X হলো 12.3, Y হলো 20। এটা প্রথমে শূন্য। সাম্য অবস্থায় মোল, সাম্য অবস্থায় যে X2 ওরা বলছিল 12.3 এর 25% বিয়োজিত হয়, মানে X2 যতটুকু আছে তার 25% বিয়োজিত হয়। আমরা এখানে 12.3 এর 25% করে বের করলাম 3.075 মোল। তাহলে X2 12.3 থেকে বিয়োজিত হবে 3.075, 3.075 মোল। তাইলে এটা থেকে গেল Y2 থেকে, তাহলে 20 থেকে যাবে কতটুকু? সমীকরণ বলতেছে এটা সহগ 1, এটা সহগ 3, এটা এটার 3 গুণ। তাহলে এখান থেকে যা বিক্রিয়া করার জন্য যাবে এখান থেকে তার 3 গুণ বিক্রিয়া করার জন্য যাবে। 3 ইন্টু 3.075। যদি এটা সহগ আর এটা সহগ সমান হইতো তাহলে এখান থেকেও যা যাইতো এখান থেকেও তাই যাইতো। কম থাক আর বেশি থাক, প্রাথমিক মোল ইচ্ছা মতো নেওয়া যায়। প্রাথমিক মোল কম বেশি দিয়ে দিতে পারে, সমান সমান দিয়ে দিতে পারে, এটা সমস্যা না। প্রাথমিক মোল থেকে
এটা কতটুকু গেছে আর ওইটা কতটুকু যাবে সেটা এই বিক্রিয়া থেকে আসবে। বিক্রিয়া হলো এটা 1, এটা 3, 1:3 অনুপাত। এটা 1 গেলে এটা 3, তাহলে এখান থেকে যা যাবে এখান থেকে তার 3 গুণ যাবে। আর এখানে গিয়ে উৎপন্ন হবে কতটুকু, বিক্রিয়াটা একটু জায়গা নিয়ে লিখবা যেন এক্স এরটা এক্স এর নিচেই ধরে, ওয়াই এরটা অন্যদিকে যেন চলে যায় না। এটা কিন্তু অনেকটা দূরে চলে গেছে, আরো জায়গা নিয়ে লিখবো। এক্স ওয়াই টু থিয়েটার ওর নিচেই যেন লেখা যায়। সমীকরণ বলতেছে আমরা x2 এরটা দেওয়া আর এটা বের করব, এটা দেওয়া এটার সাথে, তাহলে এটার তুলনা করি। এটা 1 আর এটা 2, এটা সহগ 1, এটা সহগ 2, তাহলে এখান থেকে যা যাবে এখানে তার দ্বিগুণ উৎপন্ন হবে, 2 ইন্টু 3.075। এই লাইনটুকুই হলো কাজ। এর পরের কাজটুকু তো তাপমাত্রা আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, কেপি চাইলে কেপি, কেসি চাইলে কেসি, বা সূত্র দিয়ে যে কোনো ভাবে নির্ণয় করতে পারবো। এখন এখানে ক্যালকুলেশন করে মান বের হবে, এখানে মান বের হবে, এখানে মান বের হবে। এখন দেখো এই যে এইটুকু বুঝছো কিনা, এখানে আরো কোনো প্রশ্ন থাকলে ক্লিয়ার করো, আমি এর মধ্যে আরো বিভিন্ন ভাবে দেখাই দিতে পারি। আরেকবার একটু বুঝা দেন স্যার। স্যার আবার একটু। এইখানে আবার দেখো প্রথম থেকে, মানে একটা বিক্রিয়ায় প্রাথমিক মোল দিয়ে দিছে, x2 বলছে 12.3 মোল আর y2 বলছে 20 মোল। বিক্রিয়া করে সাম্যাবস্থা যখন হয়েছে তখন x2 এর 25% বিয়োজিত হয়। x2 ছিল কতটুকু, x2 ছিল তো 12.3, তাহলে বিয়োজিত হয়েছে ওইটারই 25%। তাহলে হিসাব করে 25% বের করলাম, x2 এর 25% বের করে হলো 3.075 মোল। এইটুকু x2 বিয়োজিত হয়েছে। তাহলে x2 বিয়োজিত বললে একটা বিয়োজিত, একটা বললে আর বাকিটা আর বলা লাগে না, বাকিগুলো আমরা ই করে বের করতে পারি, ওই তুলনা করে বের করতে পারি। তো এটা কিভাবে, যে পরে পরে আমরা বিক্রিয়া লিখছি, বিক্রিয়া লিখা প্রাথমিক মোল এটার কতটুকু দেওয়া ছিল, এটার কতটুকু দেওয়া ছিল নিচে লিখছি, এটা তো প্রথমে শূন্যই। সাম্যাবস্থা এইখান থেকে গেছে হলো যে বিয়োজিত হয়েছে 3.075, আর 25% করে আগেই বের করে ফেলছি। এইখানে আমরা এরকম লিখতে পারতাম 12.3 মাইনাস 12.3 এর 25%, 25/100, এটা লিখতে পারতাম, তাহলে আরো বড় হয়ে যেত। এই জন্য এই কাজটুকুই, যে এই কাজটুকু আগে করে নিছি একটু সুবিধার জন্য। তাহলে ওই যে 12.3 থেকে 25% বিয়োগ করে 3.075, তাহলে মোলটা পেয়ে গেছি 3.075। এখন আমরা তুলনা করব যে y2 থেকে তাহলে কতটুকু যাবে। x2 y2 এর বিক্রিয়া করার অনুপাত তো সমান না, সমান সমান তো বিক্রিয়া করে না। x2 বিক্রিয়া করছে 3.7 মোল, y2 ও 3.75 মোল বিক্রিয়া করবে না। কতটুকু বিক্রিয়া করবে সমীকরণ বলবে, এটা এটা 1, এটা 3, অনুপাত হলো 3 গুণ। এটার 1 মোল বিক্রিয়া করলে যদি এটা 3 মোল বিক্রিয়া করে, তাহলে এখানে বিক্রিয়া করছে হলো 3.075, তাহলে ওইখান থেকে কি ওইটুকুই বিক্রিয়া করবে না আরো বেশি বিক্রিয়া করবে, 3 গুণ বিক্রিয়া করবে। আবার এই সমীকরণ বলতেছে এটা 1 মোল গিয়ে ওই পাশে 2 মোল উৎপন্ন হয়, সমান সমান উৎপন্ন হয় না, তাহলে এখান থেকে গেছে হলো 3.075, গিয়া তার ডাবল উৎপন্ন হবে এখানে, কারণ এখানে 1 মোল গিয়া 2 মোল উৎপন্ন হয়। এই এই তুলনা শুধু x2 দিয়া খালি y2 এর জন্য না, এটা এটা যেটা দিবে ওইটা দিয়ে যে কোনোটার তুলনা করা সম্ভব। খালি আমি সহগ দেখবো, ওইটা 2, এটার অর্ধেক না 3 গুণ না 5 গুণ না অর্ধেক না 5/1 খালি দেখবো আর ওইটা দিয়ে ভাগ করবো। তো এখন এখানে যে বাকি কাজটুকু করো, এই বিয়োগ কইরা এটার মান বের করো, মান বের করে আয়তন দেওয়া আছে, কেসি বের করো, চাপ দেওয়া আছে, কেপি বের করো, দ্রুত করো। স্যার শনিবার আসবেন? কই? না, কলেজে স্যার, কলেজে। আপনি কেমিস্ট্রি ক্লাস হয় না স্যার? কেমিস্ট্রি ক্লাস আরিফ স্যারে নিব। আরে স্যার নেই, যাই না স্যার, থাকেই না, ক্লাস নিব কি স্যার? যাই গা স্যার, স্যার সবাই যাইগা। আরিফ স্যারে বলবো, আরিফ স্যার রে, বড় স্যার রে, তুমি বড় স্যার আছে না, এই বড় স্যারের বলবো। না স্যারই বলছি, আরে বলবা ক্লাস নিতে। আর ওই যে বড় ভাইরা আছে না কিছু এলাকার, এদের বলবা ক্লাস নিতে। তাই তো স্যার। সিআইডি তারেক। হ্যাঁ, তার একটা বলবা ক্লাস নিয়ে দিতে। ওরা এত, তার একটা শুধু, আর এলাকার আরো কত পোলাপান আছে না, ওগুলো বলবা ক্লাস নিয়ে দিতে। দায়িত্ব নিয়ে ততদিন ক্লাস করাইছি, ওটাই তো সমস্যা হয়েছে। এখন আমার ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো গেলে যাবো, না গেলে না যাবো, চাকরি থাকলে থাকলো, না থাকলে নাই।
দ্রুত শেষ করো, দ্রুত। আচ্ছা 7/8 এটা কেসি, এখন কিন্তু সূত্র দিয়ে এটা করতে পারবে না, যেহেতু তাপমাত্রা দেওয়া নাই। কেসি বের করে যে কেপি বের করবা, এখানে তাপমাত্রা দেওয়া নাই, সূত্র দিয়ে করতে পারবে না। তাহলে আবারও কেপি কিভাবে বের করে সেভাবে কেপি বের করো, দ্রুত।
আচ্ছা, সবারই হয়েছে মনে হয়। এখন কত কত আমার সেকেন্ড কত সেকেন্ড মানে 1 পয়েন্ট। আচ্ছা হয়েছে, 1 পয়েন্ট হইলে ওই হয়েছে, ওই দশমিকের পরে হয়তো একটু এদিক সেদিক হয়েছে। এখন এই যে এটার 6 নাম্বার প্রশ্ন কিন্তু এই যে গ্রামে দেওয়া, এটাও সহজ। ছয় নাম্বার প্রশ্ন এই যে এখানে এখন গ্রামে দেওয়া A2 B2 এগুলা গ্রামে দেওয়া, গ্রামে বের করতে পারলে প্রথমে আগে গ্রাম গুলারে মূল বানাই। A2 আর এত প্রথমে 200 গ্রাম A2 আর 1500 গ্রাম B2 নিছে, সাম্যাবস্থায় 1280 গ্রাম AB উৎপন্ন হয়েছে, আর A আর B এর ভর দেওয়া আছে। তাইলে 6 নম্বরে দেখো, ভালো করে একদম প্রথম থেকে দেখো, A2 এর মোল সংখ্যা 200 ভাগ হলো A হলো 1, তাহলে A2 হলো 2, 100 মোল, 100 মোল A2 দেওয়া। আর B এর মোল সংখ্যা 1500 দেওয়া আছে গ্রাম, আর এটার ভর হবে 127 হলো B, আর B2 হলো 254, 5.91 মোল। তাহলে মোল বানাইলাম। আর সাম্যাবস্থায় AB এর মোল 1280 ভাগ হলো A1 আর B হলো 127, তার মানে 128, 10 মোল। তাহলে কোনটা কতটুকু ছিল, সাম্যাবস্থায় কতটুকু, যে কোনো একটা বলা আছে আর কি। এখন প্রদত্ত বিক্রিয়া A2 প্লাস B2 2AB, এটার প্রথমে মোল দেওয়া হলো 100, এটার প্রথমে 5.91, আর এটা 0, এটা হলো প্রারম্ভিক মোল। আর সাম্যাবস্থায় এটা থেকে কতটুকু গেছে বলে নাই, বি কতটুকু গেছে বলে নাই, কিন্তু এইটা বলছে 10 মোল। এখানেই বুঝার, এই লাইনটা এইখানেই বুঝার, প্রথম লাইন তো যা দেওয়া থাকে তাই, কিন্তু পরের লাইনটা এই একটা লাইন বুঝতে হবে। এটা দেওয়া আছে 10, তাহলে এইটা 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 যে কোনো একটা দেওয়া থাকলে তুলনা করে আর গুলা বের করতে পারবো। তো এইটা দিয়ে এইটার তুলনা করি, এটা 2, এটা সহগ 2, এটা সহগ 1, মানে অর্ধেক। তাইলে এখানে যা উৎপন্ন হবে তার অর্ধেক যাবে এখান থেকে, তাহলে 100 মাইনাস 5, এইটার সহগ 2, এটার সহগ 1, এখানেও অর্ধেক সহগ, তাহলে 5.91 থেকেও যাবে হলো 5, মানে ওইটা। 0.91 হ্যাঁ হ্যাঁ 0.91 থাকে। আচ্ছা, হ্যাঁ ওই ওই তো বুঝছো তো, এইটা বিয়োগ করা তো পরেরটুকু পারবা, কিন্তু এই লাইনটুকু, এই কাজটুকু, এইটা দেওয়া, এটারে আবার 2 দিয়ে গুণ করে ফেলবা না, যে 2 10 আছে, এটা 2 দিয়ে গুণ করে 10 লিখলাম না, 10 2 মল দিয়ে কোন জায়গায় দেওয়া আছে? 10 মোল এই যে সাম্যাবস্থায় যে বের করছি, সাম্যাবস্থায় এ বি উৎপন্ন হয়েছে, এ বি হলো 10 মোল সাম্যাবস্থায়, তা প্রাথমিক তো এটা নাই। সাম্যাবস্থায় যে এই লাইনটা কি সাম্যাবস্থায় না, সাম্যাবস্থায় এটা তাহলে এটা দেওয়া ছিল না, এটা কতটুকু গেছে বলা ছিল না, শুধু এইটা বলা ছিল যে সাম্যাবস্থায় এটা 10 মোল, মানে এত গ্রাম, মানে 10 মোল এটা পাওয়া গেছে মানে 10 মোল উৎপন্ন হয়েছে। তো এটা যদি 10 মোল উৎপন্ন হয়, এই পাশ থেকে বিক্রিয়া না করে তো আর এই পাশে উৎপন্ন হয় নাই, and এই পাশ থেকে বিক্রিয়া এটা কতটুকু করবে, এটা কতটুকু করবে, সেটা ওই বিক্রিয়ার অনুপাত বলবে। বিক্রিয়া বলতেছে এটা সহগ 2, এটা সহগ 1, মানে অর্ধেক, তাহলে এখানে 10 মোল হলে এখান থেকে 5 মোল যাবে। এখানে এটাও 2, এটা 1, এটাও 10 মোল হলে এটা দেখো এখন এই লাইন বুঝছো কিনা। উপরের গুলো কি স্যার সাম্য অবস্থায় দেওয়া নাই? এ বি, A2 B2? উপরে এই না, এটা তো সাম্যাবস্থায় কিছু দেওয়া নাই, প্রশ্ন পড়ো ভালো করে, প্রশ্ন কি বলছে, বলছে 100 গ্রাম, দেখো আমি আমি বলি, 100 গ্রাম A2 ও 1500 গ্রাম B2 নিয়ে, এই কথার মানে কি, এটা কি সাম্যাবস্থায় না প্রথমে নিচে? প্রথমে নিচ্ছে। প্রথমে নিচে A2 100 গ্রাম, আর B2 নিচে হলো 1500 গ্রাম, নিয়া বিক্রিয়ার সাম্যাবস্থায় 1280 গ্রাম, নাকি প্রথমে? এবি সাম্য কি অবস্থায়। প্রথমে? সাম্যাবস্থায়, তার মানে প্রথমে A2 এর মূল A2 100 গ্রাম, B2 1500 গ্রাম, এবি প্রথমে নাই। আর সাম্যাবস্থায় A2 কতটুকু কমছে এটা বলে নাই,
বি টু কতটুকু বিক্রিয়া করছে সেটাও বলে নাই, শুধু এ বি বলছে। যে কোনো একটা বললেই হয়, যে কোনো একটাই বলে, হয় এ টু বলবে, বি টু আর এ বি আমরা বের করবো, হয় বি টু বলবে এ টু আর এ বি আমরা বের করবো। হয় এখন এ বি বলছে, এ টু আর বি টু আমরা তুলনা করে বের করছি। বুঝছো? জি স্যার। আর কারো সমস্যা থাকলে বলো, এই একটা লাইনই বুঝার পরে, এই আগে পরে আর কিচ্ছু নাই, এক লাইন ছাড়া, এই লাইন ছাড়া। এখন এটার কেপিকেসি নির্ণয় করো। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান। তাহলে এই বিক্রিয়ার কেপিকেসি নির্ণয় করতে হলে এখানে চাপ এবং আয়তন দেওয়া থাকলেও হয়, দেওয়া না থাকলে ধরে নিলেও হয়। আমরা আগেও কত দিনও করছি, পরে ওইটা ধরে নিলে কেপি আর কেসিটা সমানই হবে। বলো এটা, এগুলা সমাধান শেষ হয়েছে কিনা, তাহলে আমরা অন্য উদ্দীপকে যাব। ক্যালকুলেশনটা পারবা? রাসেল, রাসেল কি আছে নাকি? রাসেল নাই, ঘুমাই পড়ছে। নাই। ও রাসেলের ক্লাসে জয়েন করে মনে হয় খেলা দেখতেছে। খেলা স্যার শেষ, হাইরা গেছে। 6 ওভার 3 বলেই কি বাংলাদেশ? আউট করে লাইছে স্যার, 73 স্যার, না কয় রান। শুনো, 73 রানে বাংলাদেশে, অল আউট। বাংলাদেশের একটা বুদ্ধি দিব, জীবনে কোনো দলের হারাইতে পারবো না। বাংলাদেশে একটা বুদ্ধি, আমার একটা বুদ্ধি যদি মানে, বুঝছো, একটা বুদ্ধি যদি সে মানে, মেনে চলতে পারে, তাহলে জীবনেও কোনো দল হারাইতে পারবো না বাংলাদেশে। কি বুদ্ধি স্যার? বুদ্ধি হলো বাংলাদেশ ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিবে বাংলাদেশ। বিচার বিচার বাংলাদেশে যদি ক্রিকেট খেলা নিষিদ্ধ করা হয়, তাহলে আর জীবনে কোন দলের ক্ষমতা নাই বাংলাদেশে হারাবো। স্যার রাসেলের হেডফোন নষ্ট হয়ে লাগে, কথা কওয়া পারে না। ও আচ্ছা, যাক বুঝছি। না রাসেল ক্লাসে যা আছে এদিকে যথেষ্ট। না এখন আবার সিরিয়াস, রাসেল রাসেল আবার মোটামুটি অ্যাক্টিভ। পোস্ট করার যাই করে, আমার কথা কেউ না। ওরা চাকরি থাকবো না। সাক্ষী থাকবো, কিন্তু দরকার কি আমার কথা বলা, তোমরাই করো। আচ্ছা শেষ, এটা শেষ, তারপরে আরেকটা লেখা। এই যে এটা লেখো, সৃজনশীল 2 লেখো, দ্রুত লেখো, রাখো, প্রশ্ন লেখো।
হয়েছে স্যার? আচ্ছা, এটা শেষ। তারপরে এই অধ্যায়ের সূত্রগুলো লেখো। এইটা থেকে কমন যায় না স্যার, আরো দুই তিনটা জানতো না। এখানে সবগুলা লাগবে না, তবে এগুলা যে কটা দিছি এটা লাগবেই।
আর আপনার বাসায় যেতে তো বেশি টাইম লাগে না ময়মনসিং। আর আছেন? হ্যাঁ, কি হয়েছে তাহলে? আর ওই যে আপনার বাসায় নাকি যাইতে বেশি টাইম লাগে না ময়মনসিং। হ্যাঁ, 2 ঘন্টা লাগে। রায়হান স্যার 2-3 বার গেছিল গা স্যার, পরে আর কয় যে একা একা যাইতে কেমন লাগে। লোকেশন দেন স্যার, আইতে আছে। ইয়ে, আইসে কি করবা? আইসে কি কাজ? বুঝে গেলাম স্যার, দাওয়াত খেয়ে গেলাম আমি। হয়েছে স্যার। পরীক্ষা পরীক্ষা দেও তারপরে। আচ্ছা, এখন হলো এটার সৃজনশীল গুলা। আচ্ছা, এখানে দেখো 1 নাম্বার প্রশ্ন হলো 4 নং দ্রবণের পিএইচ নির্ণয় করো। 4 নাম্বার দ্রবণে যে অ্যাসিড আছে সেই অ্যাসিডের কিন্তু কে, কেবি, পিকে এগুলা কিছু দেওয়া নাই। এই ই করো, আগে ক্লাস করো, তারপরে পরে কথা বলবা। 1 নাম্বার প্রশ্ন 4 নং দ্রবণের পিএইচ নির্ণয় করো। এখন 4 নাম্বার দ্রবণের পিএইচ অথবা 3 নাম্বার দ্রবণের যদি পিএইচ নির্ণয় করতে বলে, এগুলার কে দেওয়া নাই, কেবি দেওয়া নাই, তো যেগুলার কে কেবি দেওয়া থাকে সেগুলা সূত্র দিয়ে করতে হয়। যেমন এই যে দুই দুই 2 নাম্বার বলছে যে কে দেওয়া আছে সেটা কিভাবে করবো। আগে আমরা বুঝি যে কে দেওয়া থাকলে কিভাবে করতে হয়, কে দেওয়া না থাকলে কিভাবে। 4 নং দ্রবণে একটা এসিড আছে, যে এসিড হলো এই সালফিউরিক অ্যাসিড, এর ঘনমাত্রা 0.30 পরে 1.5। মানে এটার এক নাম্বার প্রশ্ন দেওয়া আছে H2SO4 এর ঘনমাত্রা 0.00015 মোলার, এটা দেওয়া। তারপরে এটার মধ্যে হাইড্রোজেন কয়টা? 2টা। সুতরাং H+ এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা হবে এটার দ্বিগুণ। 2টা হাইড্রোজেন আছে কারণে এটার দ্বিগুণ হবে ঘনমাত্রা। যদি একটা থাকতো তাহলে যা ঘনমাত্রা ছিল যৌগের, হাইড্রোজেনের ঘনমাত্রা তাই হয়ে যেত। 3টা থাকলে 3 গুণ হবে। এখন সমীকরণের উভয় পাশে মাইনাস লগ যদি নেই, এই পাশে যদি মাইনাস লগ নেই, মাইনাস লগ H+, তাহলে এই পাশটা পিএইচ হয়ে যায়। আর এই পাশে মাইনাস লগ নিয়া তাহলে এটা হয়ে যায় পিএইচ। এটা সমান সমান একটা মান আসে, পিএইচ এর একটা মান পাওয়া যায়। এই হলো পিএইচ। এগুলা অঙ্ক 3 মার্কের জন্য আসে, এইটুকু অঙ্কই 3 নাম্বারের জন্য আসে। স্যার বলো। আর ওখানে উপরে স্যার এই যে H2SO4 এর ঘনমাত্রা স্যার এত, তাহলে 2টা হাইড্রোজেনের ঘনমাত্রা তো অত স্যার, তাহলে সেই ক্ষেত্রে স্যার একটার ক্ষেত্রে ভাগ হইতো না স্যার 2? আচ্ছা, বুঝো, এই H2SO4, এই H2SO4 যদি জলীয় দ্রবণে থাকে তখন এটা ভাঙে ভাঙে উৎপন্ন করে 2টা H+ আর একটা SO4 2-। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দেখো, এটা যদি একটা হয়, হাইড্রোজেন H+ কয়টা? 2টা। 2টা। SO4টা বাদ দিই, এটা যদি 1 মোল হয়, এটা কয় মোল হবে? 2 মোল। 2 মোল। এটা যদি 1 মোল পার লিটার হয়, তাহলে এটা কি হবে? 2 মোল পার লিটার। 1 মোল পার লিটার মানে হলো 1 মোলার। 2 মোল পার লিটার মানে কি? 2 মোলার। 2 মোল। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 1 মোলার হয়, হাইড্রোজেনের ঘনমাত্রা 2 মোলার। কি কারণে? এই 2টা হাইড্রোজেনের কারণে। তাহলে দ্বিগুণ হইতেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। পরে এখানে পিএইচ এর একটা মান। আবার ওই যদি 3 নং পাত্রেরটা বলতো, যদি 3 নং পাত্রের এই পিএইচ নির্ণয় করতে বলতো, 3 নং পাত্রের ঘনমাত্রাটা কত বলতো? 3 নং পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা
0.05 মোলারি। তো এখানে তো আর এইচ নাই, মানে ক্ষার তো এইচ আছে কিন্তু এইচ আলাদা হয় না, ও এইচ আছে, ক্ষারের ও এইচ, তাহলে আমি এখানে ও এইচ এর ঘনমাত্রা বের করব। সুতরাং ও এইচ মাইনাস এর ঘনমাত্রা কত হবে? এতই হবে, কারণ এই যৌগের মধ্যে ও এইচ তো একটা, তাহলে ও এইচ এর ঘনমাত্রা এতই হবে। সমীকরণের উভয় পাশে যদি আমরা মাইনাস লগ নেই, তাইলে এটা বের হবে পিওএইচ, এটা 1 পয়েন্ট সামথিং একটা বের হবে মান, 1. তাহলে এটার মান কত আসে, পিওএইচ এর মান? ওয়ান 1.3। তাহলে এটা পিওএইচ আসলো। সবাই জয়েন করুক, পরে বোঝাই। এখন কি স্যার পিএইচ নির্ণয়ের জন্য 14 থেকে মাইনাস করতে হবে? হ্যাঁ, সূত্র আছে যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14। এটা পিএইচ সমান 14 থেকে এটা বাদ হয় 12.7। এই এটা যদি কে কেবি এগুলা কিছু দেওয়া না থাকে, তাহলে সরাসরি এইভাবে হাইড্রোজেনের ঘনমাত্রা তুলনা করে বের করে পিএইচ পিওএইচ নির্ণয় করতে হয়। আর যদি কে কেবি দেওয়া থাকে, যেমন 3 নং পাত্রের যে নির্ণয় করতে বলছে, 3 নং পাত্রের পিএইচ নির্ণয় করতে বলছে, এটা হলো, এটা এখন সূত্র দিয়ে ব্যবহার করতে হবে। 2 নম্বর প্রশ্ন, 3 নং পাত্রের ঘনমাত্রা কত? আচ্ছা, সেটা পরে নির্ণয় করতে বলছে পিএইচ। তো পিএইচ এর সূত্র হলো পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস। এইখান থেকে সরাসরি এইচ প্লাস পাওয়া যায় না, কারণ কেন, ওই সালফিউরিক অ্যাসিডের মতো কেন এইখানে করা যায় না? সালফিউরিক অ্যাসিডের মতো করা যায় না, কারণ সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, সে সম্পূর্ণ বিয়োজিত হয়। কিন্তু এগুলা দুর্বল অ্যাসিড বলে এখানে কে এর মান দেওয়া, সে সম্পূর্ণ বিয়োজিত হয় না, যতটুকু আছে তার সম্পূর্ণ বিয়োজিত হয় না, এই কারণে তুলনা করা যায় না। যে দুর্বল অ্যাসিড গুলোর ক্ষেত্রে হাইড্রোজেন ওই তুলনা করে বের হয় না। তাহলে এই জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সরাসরি এখান থেকে পাওয়া যায় না। না পাওয়া গেলে তো পিএইচ নির্ণয় করা যাবে না। কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা একটা সূত্র আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান হলো
আলফা সি, যেখানে সি মানে ঘনমাত্রা আর আলফা নাই, আলফা দেওয়া নাই। সি দেওয়া আছে কিন্তু আলফা বিয়োজন মাত্রা শতকরা পরিমাণ এগুলো দেওয়া নাই। কিন্তু আলফার আরেকটা সূত্র আছে এসিড এর ক্ষেত্রে, আলফা সমান সমান রুট ওভার কে এ বাই সি। কে দেওয়া আছে, সিও দেওয়া আছে। তাহলে এই যে এই সূত্র প্রথম 1 নম্বরে আলফা সমান সমান রুট ওভার কে বাই সি করে আগে আলফা বের করতে হবে। সেই আলফা এইটাতে 2 নম্বরে এই সূত্র লিখে আলফা বসাইয়া হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তারপরে হাইড্রোজেনের ঘনমাত্রা এখানে বসাইয়া তৃতীয় এই সূত্র বসাইয়া পিএইচ বের করতে হবে। প্রথমে এইটা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলা আসবে এই 3 নম্বরের জন্য, একদম সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করো, যদি কে বা কে বি দেওয়া থাকে তাহলে কিভাবে পিএইচ নির্ণয় করা যায়। মান বসাও, এগুলো করো। প্রথমে এই সূত্র, এটা দিয়ে যা মান হবে পরে এই সূত্র, তার শেষে এই সূত্র, পিএইচ বের করো। স্যার সি জানো স্যার কোনটা? সি ঘনমাত্রা আচ্ছা মোলার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই যে পিএইচ এইভাবে বের হয়। তারপরে 2 নাম্বার প্রশ্ন গেল, 3 নাম্বার প্রশ্নে কি আছে দেখি। তিন নম্বর প্রশ্ন হলো 1 নং দ্রবণের বাফার ক্রিয়া। এই বাফার ক্রিয়া বা বাফার দ্রবণ এটা আজকে করব না, এটা একটা বড়, আগামী একদিন এটা শেষ হবে বড়। 4 নাম্বার 1 নং পাত্রে 4 নং পাত্রের দ্রবণকে সামান্য পরিমাণে যোগ করলে পিএইচ, এগুলো সব বাফার দ্রবণের। 5 নাম্বার 1 নং বাফার দ্রবণের। আচ্ছা, 5 নাম্বারটা যেহেতু বাফার দ্রবণের, 5 নাম্বারটা ওই সূত্র দিয়ে করো। বাফার দ্রবণের পিএইচ আমি যে সূত্র লিখে দিয়েছি, প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্রের যে 9 নাম্বারটা, 9 নাম্বারটা দিয়ে 5 নাম্বার করো। 9 নাম্বারটা দিয়ে 5 নাম্বার অঙ্কটা করো। আর এখানে লবণ, উপরে সল্ট লেখা আছে, এই সল্ট হলো CH3COONA, সোডিয়াম যেটার সাথে আছে এটা হলো সল্ট। আর এসিড হলো CH3COOH। প্রথমে সল্ট এসিডি লিখবা, পরের লাইনে ওই লবণের সংকেত লিখবা, এসিডের সংকেত লিখবা। লেখা ওই 9 নাম্বার সূত্র দিয়ে এই অঙ্কটা করো। কে দেওয়া আছে, ওই পিকে যে আছে সূত্রের মধ্যে, পিকে ওইটারে ভাঙা যায়, পরের লাইনে এটা ভাঙা যায়। যেখানে যে পিকে দেওয়া আছে এটা দেখা যায় মাইনাস লগ কে। পিকে মানে হলো মাইনাস লগ কে। পিকে এর পরিবর্তে এটা লিখতে পারো, পিকে এর পরিবর্তে লিখতে পারো মাইনাস লগ কে। পরের লাইনে লিখবা, পরে কে এর মান বসাবা, সব হয়ে যাবে। এটা অম্লীয় বাফার দ্রবণ বলে, এটা অ্যাসিড আছে বলে। আর ক্ষারীয় বাফার দ্রবণ যদি হয় তাহলে যে এই সূত্র দিয়ে হইতো।
স্যার বাফারটা স্যার বুঝি নাই। বাফার টাফার বোঝার দরকার নেই, খালি এই সূত্র দিয়ে করো। বাফার যখন আজকে বোঝাবো না, এই খালি এই সূত্র দিয়ে অঙ্ক করো। এখানে পিএইচ চাইছে, পি কে মানে হইলো মাইনাস লগ কে ভাঙা লগ। এই সল্ট হলো CH3COO, আর এসিড হলো CH3COOH 1 নং পাত্রের। ওইগুলোর ঘনমাত্রা বসাও, কে বসাও, রেজাল্ট হয়ে যাবে। বাফার বোঝাবো আগামী দিন। লবণের ঘনমাত্রা কত স্যার? ওই 1 নং পাত্র দেওয়া আছে 0.8 না কত। ঘনমাত্রা তো লবণ আর এসিড এটার সাথে সাথেই দেওয়া আছে। যাক, এটা হলো যে বাফার দ্রবণ যদি অম্লীয় বাফার হয়, এটা যে এসিড দেওয়া, এসিডে অম্লীয় বাফার দ্রবণ, আর ক্ষারীয় বাফার দ্রবণ হলে 10 নম্বর সূত্র। যাক, এই বাফার দ্রবণ সম্পর্কে আমরা আলোচনা না করি নাই, কিন্তু বুঝতে গেলে বাফার দ্রবণ বুঝবো না। আগামী ক্লাসে, আগামীকালকে তো নাই, শনিবারে আমরা এটা শেষ করবো। এটা শেষ করলেই তোমাদের দ্বিতীয় পত্র পড়া শেষ। এই না, এটা কি প্রথম পত্র পড়া শেষ, আর লাগবে না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।